এখন এই জয় বাংলা ভারতের পশ্চিমবঙ্গে বললে তেলে বেগুনে জ্বলে উঠছে শুভেন্দুর বিজেপির রাজ্য সরকার। যে কারণে যখনই ভারতের পশ্চিমবঙ্গে কেউ জয় বাংলা স্লোগান দেয় তখন ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির কর্মীরা, তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো আওয়ামী লীগের কর্মীরা ভারতের পশ্চিমবঙ্গের কোথাও যদি এই ধরনের স্লোগান দেন, তাদের বিরুদ্ধেও এরকমই শাস্তি হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আপনারা যে ভুয়ার স্লোগান পাচ্ছেন 3 মাস না পড়তেই, আপনারা কি টের পাচ্ছেন না? অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ইসলামী ব্যাংক নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে, টালবাহানা হলে এবং খুরশেদ আলমদের মতো পতিত স্বৈরাচারের দোসরদেরকে দিয়ে যদি ব্যাংক পরিচালনা করার দুঃসাহস করেন, সেটা এই দেশের মানুষ মেনে নেবে না। শুনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন। সো হোয়াট ভাই, মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতে ছবি দেখছি, লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হেডন দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন। হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রীদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে ইয়ে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, 1-2 ছাড়া। আমি বিএনপির মধ্যে অ্যারোগেন্স আরো অনেক বেশি দেখি। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে অ্যাসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস, দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরাও ভারতের মাটিতে একদিন ইনসাফ কায়েম করব, এমনটাই স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোতে মুসলিমদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন এবং নতুন করে কোরবানি করার উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক। রাশেদের স্ত্রী তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন, আবার ব্যবসা, সে কি ব্যবসা, নিচতলা ভাড়া দেওয়ার উপরতলা বড় করার ব্যবসা, সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে। এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ 1-2টা না, অনেকগুলো। 1947 সালের 14 আগস্ট যদি এই দেশ পাকিস্তান না হতো, কিয়ামত পর্যন্ত এই দেশ বাংলাদেশ হতো না। আপনারা চ্যালেঞ্জ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসলেন, তখন আওয়ামী লীগের লোকজন একেবারে অত্যন্ত খুব বেশি লাফিয়েছিলেন। কেননা শুভেন্দু অধিকারী আওয়ামী লীগের পাশে আছে, শেখ হাসিনার পাশে আছে এবং জুলাই গণবিপ্লবকে অবৈধ বলে বিভিন্ন কথাবার্তা, উল্টাপাল্টা কথা তিনি বলেছেন এবং আওয়ামী লীগকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বা আওয়ামী লীগকে পাশে ডেকেছেন। এমনকি তিনি এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের এয়ারপোর্টে পাঠাবো, বাংলাদেশের মানুষের উচিত তাকে লাল গালিচা দিয়ে তাকে বরণ করে নিবে, এমন কথাও কিন্তু বলেছিলেন। এখন সেই শুভেন্দু অধিকারীর এলাকায়, সেই ভারতের পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের যেই সমস্ত নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে আটক করা হচ্ছে এবং শাস্তির সম্মুখীন করা হচ্ছে। দর্শক, এটা কি আদৌ সম্ভব? এমন বিষয়টা কি আসলে কি সত্য? হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। শুভেন্দু অধিকারীর ওই পশ্চিমবঙ্গে যে ব্যক্তি জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাকেই আটক করা হচ্ছে এবং তাকেই শাস্তির সম্মুখীন করা হচ্ছে।
আর জয় বাংলা স্লোগান কারা দিতে পারে? একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আর জয় বাংলা স্লোগান দেয় না। তো যারাই স্লোগান দিচ্ছে জয় বাংলা, তাদেরকেই খেতাবালিশ হামলা, তাদেরকেই বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য মানুষ কথায় বলে না যে পর কখনো আপন হয় না। বিষয়টা কিন্তু এরকমই। এই শুভেন্দু অধিকারী যতবারই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন যে আমি আওয়ামী লীগের পাশে আছি, এই যে দেখছেন স্বার্থের কাছে সব হেরে যাচ্ছে, নিজের স্বার্থের কাছে সব হেরে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, যখন পর নিজের আপনের মতো ব্যবহার করবে, কথাবার্তা বলবে, নিশ্চয় এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে। তার ওই মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি ব্যবহার দেখেই পাগল হওয়া যাবে না, তাকে আপন করা যাবে না। দেখতে হবে এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। অবশ্যই রহস্য রয়েছে। নিজের স্বার্থ যখন আসে তখন দেখবেন এই মিষ্টি মিষ্টি কথা ব্যবহার সব ভুলে গিয়েছে। এই শুভেন্দু অধিকারী ঠিক এরকমই একটা ব্যবহার করছে যে আওয়ামী লীগের লোকজন কোথায় কোথায় রয়েছে খুঁজে 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 বের করে ধরে ধরে আটক করছে এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করা হচ্ছে। দর্শক, এই বিষয়টা আপনার নিকটে কেমন লাগছে? শুভেন্দু অধিকারী যে এই কাজটা আসলে করছে, এটা আপনার নিকটে আসলে কাজটা ঠিক করছে, নাকি শুভেন্দু অধিকারী বেইমানি করছে, নাকি আসলে এই কাজটাই করা উচিত ছিল? আপনি কি মনে করেন আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক, এছাড়াও আর গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে শোনাতে আসছি, দেখাতে আসছি। অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন দর্শক। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। দেখুন, হঠাৎ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা অনেকেই মনে করবেন যে এই খবরটা কতটা সত্য, কিন্তু এটাই সত্য খবর। আপনারা যারা সন্দেহের মধ্যে আছেন, যাচাই বাছাই করে দেখুন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা সুবিধা পাবেন, এমনটি প্রত্যাশা ছিল। কারণ শুভেন্দু অধিকারী বার কয়েক শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। কিন্তু ক্ষমতায় এসে তিনি উল্টো চোখ দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গে কেউ যদি জয় বাংলা বলে তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে। বিজেপির কর্মীরা ধাওয়া করে একজন ব্যক্তিকে শুধুমাত্র জয় বাংলা বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তো দেখুন, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। জয় বাংলা তো আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হয়েছে। একসময় মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু পরবর্তীতে এটা আওয়ামী লীগ ব্যবহার করতে করতে নিজেদের দলীয় স্লোগান হিসেবেই চিহ্নিত করেছে। এখন এই জয় বাংলা ভারতের পশ্চিমবঙ্গে বললে তেলে বেগুনে জ্বলে উঠছে শুভেন্দুর বিজেপির রাজ্য সরকার। যে কারণে যখনই ভারতের পশ্চিমবঙ্গে কেউ জয় বাংলা স্লোগান দেয়, তখন ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির কর্মীরা, তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো আওয়ামী লীগের কর্মীরা ভারতের পশ্চিমবঙ্গের কোথাও যদি এই ধরনের স্লোগান দেন, তাদের বিরুদ্ধেও এরকমই শাস্তি হচ্ছে। আর এখন এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি খোঁজা নিয়ে। বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে। এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশি কোথায় পাবেন? এক পেতে পারেন যারা আসলে ভিসা নিয়ে পশ্চিমবঙ্গ সফরে গেছেন, ভ্রমণে গেছেন, তাদেরকে। আরেক পেতে পারেন অবৈধভাবে যারা আছেন। তো আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেখানে আশ্রয় নিয়ে আছে, কিন্তু শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণ করছেন। আমি এই ঘটনাগুলো উল্লেখ করতে চাই। ইতিমধ্যে বেশ কজন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচনের পর সদ্য ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের বিতর্কিত ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা 3টা নাম দিয়েছে তারা। চিহ্নিতকরণ, ভোটার তালিকা থেকে নাম বাদ এবং বহিষ্কার নীতি কঠোরভাবে বাস্তবায়ন শুরু করেছে। এর অংশ হিসেবে রাজ্যের মালদা জেলায় চালু করা হয়েছে প্রথম হোল্ডিং সেন্টার বা বিদেশি নাগরিক আটক কেন্দ্র। আর এই বিতর্কিত কেন্দ্রটির পথচলা শুরু হলো নারী ও শিশু সহ
9 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে বন্দী করার মধ্য দিয়ে। দিল্লির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দর্শক, এটা আমার তথ্য নয়। যারা দেখছেন, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থন আছেন, আমাকে গালি দিতে পারেন, কিন্তু আপনারা টাইমস অফ ইন্ডিয়ায় গিয়ে দেখুন কি অবস্থা করেছে শুভেন্দু অধিকারী। প্রতিবেদনে বলা হয়েছে যে গত রোববার রাতে কড়া নিরাপত্তার মধ্যে মালদার গাজলোর পান্ডুয়া এলাকা থেকে 3 জন নারী ও 6 শিশু সহ মোট 9 জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের নবনির্মিত ইংলিশ বাজারের চন্দন পার্কের এই আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরো এলাকাটি সিসিটিভি নজরদারি, পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্স দিয়ে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখুন, মালদাতে এই ধরনের একটা ডিটেনশন ক্যাম্পও তারা চালু করে দিয়েছে। কি ধরনের ভয়াবহ এবং কি ধরনের ন্যাক্কারজনক প্রতিহিংসামূলক উদ্যোগ। যাদেরকে ধরেছে তাদের মধ্যে কিছু সংখ্যক হয়তো বাংলাদেশি, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, আর বাকিরা পশ্চিমবঙ্গেরই নাগরিক। তাদেরকে আক্রোশমূলকভাবে নিয়ে যাওয়া হয়েছে। মালদা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে আটক বিদেশিদের সাময়িকভাবে রাখতেই এই কেন্দ্রটি তৈরি। আপাতত আটক 9 জনের জাতীয়তা যাচাই ও আইনি প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, এখন থেকে তথাকথিত অনুপ্রবেশকারীদের কোনো দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে না নিয়ে গিয়ে রাজ্য পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ দ্রুততম সময়ের মধ্যে বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজেপির সাথে যোগাযোগ করে তাদের পুশব্যাক বা বহিষ্কারের ব্যবস্থা করবে। দেখুন কি ধরনের ভয়ঙ্কর কথা। অবৈধ অভিবাসী চিহ্নিত হলে বা অবৈধভাবে কোনো নাগরিক কোনো দেশে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে শুভেন্দু অধিকারী এখন সরাসরি পুলিশের মাধ্যমে তাদেরকে ধরে বিএসএফ এর হাতে তুলে দিতে চায়। তাদের অভিযোগ, এগুলো বাংলাদেশের নাগরিক। ভয়ঙ্কর অভিযোগ। কারোর কাগজপত্র নথিপত্র না থাকলে তারা কি সেই দেশের নাগরিক নন বলে নিশ্চিত হয়ে যাবে? ধরুন আমার ন্যাশনাল আইডি নেই, কোনো কারণে করা হয়নি বা আমি পাইনি নির্বাচন কমিশন থেকে, তার মানে আমি বাংলাদেশের অবৈধ নাগরিক। ঠিক এই ধরনের মিথ্যা এবং গোয়েবলসীয় অভিযোগ তুলে অনেক ভারতীয় মুসলিম নাগরিককে তারা পুশ ইন করার অপচেষ্টা চালাচ্ছে। এখন তারা বর্ডার গার্ড অফ বাংলাদেশ মানে বিজিবির কাছে তুলে দেবে। বিজিবি বাংলাদেশে তাদেরকে নিয়ে নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মালদার এই ঘটনা শুভেন্দু সরকারের সেই আগ্রাসী নীতিরই প্রথম প্রশাসনিক বাস্তবায়ন। রাজ্যটির সরকারি সূত্রগুলো বলছে, এই আটক কেন্দ্রগুলোতে মূলত গত বছরে ভারতের সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর অধীনে পরিচালিত হচ্ছে। এই নতুন ও কঠোর আইনে পুলিশকে কোনো ওয়ারেন্ট ছাড়াই স্রেফ সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী সন্দেহভাজনদেরকে সর্বোচ্চ 30 দিন এই কেন্দ্রে রেখে নথিপত্র যাচাই করা হবে এবং জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর তারা সীমান্তবর্তী বাহিনীর কাছে হস্তান্তর করবে। কি ধরনের ভয়াবহ উদ্যোগ! এই পুরো প্রক্রিয়ার পেছনে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, যেটাকে সিএএ বলা হয় সংক্ষেপে, এর মারপ্যাচ স্পষ্ট হয়ে উঠেছে। নতুন নিয়মে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে 2024 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা আইনি ছাড় পাবেন। ফলে স্বাভাবিকভাবেই এই অনুপ্রবেশ বিরোধী অভিযানের মূল নিশানা যে মুসলিমরা হচ্ছেন তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কি ধরনের ভয়াবহ সাম্প্রদায়িকতা! তারা বলছে যে বাংলাদেশে নাগরিকরা যখন নির্যাতিত হয় তখন তারা ইন্ডিয়ায় প্রবেশ করে, আফগানিস্তানে হলে, পাকিস্তানে হলে একই ধরনের কর্মকাণ্ড ঘটে। কিন্তু বাংলাদেশে ধরুন কোনো কারণে কোনো মুসলিম নাগরিক নির্যাতিত হলো গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে, সে যদি ভারতে গিয়ে আশ্রয় চায় তাহলে পাবে না। মানে মুসলমানরা পাবে না, মুসলমানদের কোনো আশ্রয় দেবে না ভারত, যে ভারতকে নির্মাণ করেছে মুসলমানরা। কি অবাক নীতি! তারা কি বলছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা আইনি ছাড় পাবে। এতই যদি নীতিবাদী হতো, এতই যদি সত্যের পথে, আইনের পথে থাকতো রাষ্ট্রটি, মানবতার পক্ষে যদি ন্যূনতম উদাহরণ তারা দেখানোর চিন্তা করতো, তাহলে অন্তত মুসলিমদের নামও তারা কাগজে কলমে হলেও রাখতো। কিন্তু সেটা কি করেছে? একদম বাদ দিয়েছে। তার মানে এখন ভারতের পশ্চিমবঙ্গে কারা আক্রান্ত হচ্ছে এই আইনের দ্বারা?
মুসলিমরা। আর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মুসলিম নেতা কর্মীরাই তো ভারতে আশ্রয় নিয়েছে, তারা আক্রান্ত হচ্ছে। তারা তো অনেক শখ করেছিলেন শুভেন্দু ক্ষমতায় আসলে সুযোগ সুবিধা পাবেন, সেটি আসলে হয়নি। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে এই ঘটনা বা এই প্রক্রিয়াকে কেন্দ্র করে। একদম স্পষ্টভাবে এত ন্যাক্কারজনীয় ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে সেখানে, মানে অবর্ণনীয়। উত্তর মালদার বিজেপির সংসদ সদস্য খগেন মুর্মুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, বাংলা এতদিন সন্ত্রাসবাদী ও রোহিঙ্গাদের করিডোর হয়ে উঠেছিল, এখন তা বন্ধ হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে আমাদের আপত্তি নেই, তবে এর নামে যেন কোনো বৈধ ভারতীয় নাগরিক বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা না হয়। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে পরিযান এবং নাগরিকত্বের ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুভেন্দু সরকারের এই প্রথম অ্যাকশন সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য তৈরি করেছে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের সঙ্গে এতদিন ধরে যে সুসম্পর্ক ছিল সেটা একতরফা ছিল। আমরা কি চেয়েছি? ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। সেটাতেই আসলে গায়ে আগুন লেগে গেছে ভারতের। দিল্লি কি চাচ্ছে? যে সেই 17 বছরের মতো দাদাগিরির সম্পর্ক থাকবে। সেটা কি সম্ভব? এখনো আমাদের সীমান্তে নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে, এখনো তিস্তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে সম্পর্কটি কিভাবে হবে? কিন্তু আমরা এখনো চাই যে ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে লাভ এবং লাভের পরিপ্রেক্ষিতে ভালো সম্পর্ক হোক। তবে ভারতে পালিয়ে যাওয়া, আশ্রয় গ্রহণ করা আওয়ামী লীগের নেতারা ভারত সম্পর্কে, বিজেপি সরকার সম্পর্কে যেটা ভেবেছিলেন সেটা আর হচ্ছে না। এক শেখ হাসিনা ভারতে আশ্রয় পেলেও আপনারা পাচ্ছেন না বা পাবেন না, এটাই বাস্তবতা। কারণ কখনো জনবিচ্ছিন্ন শাসক যত শক্তিশালী রাষ্ট্রই হোক, তার পদলেহনী করুক না কেন, দিন শেষে তার দ্বারাও নিপীড়িত, নিগৃহীত হয়। সেই শক্তিশালী রাষ্ট্র যখন দেখে যে এরা তো জনবিচ্ছিন্ন, এরা তো জনগণের কাছে ধিকৃত, তখন ছুড়ে ফেলে। এই বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। ৭১ প্রশ্নে জামাত ইসলামের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে বিএনপি। হ্যাঁ, সঠিক শুনছেন, বিএনপি ঘুরে ফিরে সেই জামাতি আকীদায় আসছে। দর্শক, ৭১ প্রশ্নে বিএনপির আকীদার জামাতের আকীদা এক। জিয়াউর রহমানের আদর্শ ছিল এটাই। কিন্তু পরবর্তীতে বিএনপি যখন ভারতের কোলে চড়লো, মনে করলো যে ভারতকে খুশি করা দরকার, ভারত যেন আওয়ামী লীগের হাত ছেড়ে আমাদের হাত ধরে, এই ফিলিংসটা যখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির হলো এবং তারেক রহমান যখন দিল্লির সাথে আপোষ করে দেশে ফিরলেন, তখন থেকে বিএনপির আকীদা শাহরিয়ার কবির কিংবা আওয়ামী লীগের মতো হয়ে গেছে ৭১ প্রশ্নে। তার আগে বিশেষ করে জিয়াউর রহমানের আকীদা, খালেদা জিয়ার আকীদা এবং জামাতের আকীদা এক ছিল। তবে এর প্রাথমিক প্রয়োজনীয়তা ছিল জামাতের। দেখেন, ইটস ভেরি নর্মাল। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে যদি কেউ মুক্তিযুদ্ধের ক্রেডিট দাবি করতে পারে অথবা নেতৃত্ব দাবি করতে পারে, দিস ইজ আওয়ামী লীগ, কোনো বিকল্প নেই। কারণ দল হিসেবেই যখন সেই প্রবাসী সরকার, যে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, সেই প্রবাসী সরকারটা আওয়ামী লীগ সরকার ছিল এবং ছাত্রলীগ, যুবলীগ তখন ছিল না। এই ছাত্রলীগের আলাদাভাবে উইং ছিল, মুক্তিযুদ্ধ পরিচালনা করতে তারা। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সমস্ত নেতা তখনকার সময় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কেউ কেউ সরকারের অংশ হিসেবে কলকাতায় বসে যুদ্ধ পরিচালনা করেছে, কেউ কেউ ফিল্ডে যুদ্ধ করেছে। এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, মহানগরী পর্যায়ের নেতারা বেশিরভাগই সরাসরি যুদ্ধ করেছে এবং এই জন্য মুক্তিযোদ্ধারা বেশিরভাগই আওয়ামী লীগ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মুক্তিযুদ্ধটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমানের নামেই স্লোগান হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেনেই যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে কোনো সন্দেহ সংখ্যা নেই। অথবা আওয়ামী লীগ তো সেটার ক্রেডিট দাবি করবেই, সেটার ক্রেডিট দাবি করে তারা ক্ষমতা চাইবে, নানান কিছু করবে, ইটস নর্মাল। এটা অন্য কেউ হলেও করতো, বিএনপি হলে মনে হয় আরো বেশি করতো। আর জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী ছিল,
এটা জামাতের একটা ভুল সিদ্ধান্ত। অতএব জামাতকে এই জন্যে কেউ ক্ষমা করে দিবে যে না ভাই আপনারা স্বাধীনতার বিরোধী ছিলেন, তাতে কি, কোনো সমস্যা নেই, আপনারা আসেন। রাজনীতি এত সহজ না, কারো দায় ঠেকে নেই। সুযোগ পেলেই 71 প্রশ্নে জামাতকে বেশি করবে। এটা যে সুযোগ পাবে, যার দরকার হবে সেই করবে, দরকার না হলে তখন করবে না। যখন যখন আওয়ামী লীগের প্রয়োজন হয়েছে জামাতকে, তখন স্বাধীনতা বিরোধী বলে জামাতকে ঠেলে দেয়নি, তখন বুকে টেনে নিয়েছে। বিএনপির সারা জীবন জামাতকে দরকার হয়েছে, জামাতকে কখনো স্বাধীনতা বিরোধী বিএনপি বলেনি, যখন প্রয়োজন হয়েছে তখন বলেছে। এনসিপি প্রয়োজন যখন হয়েছে তখন জামাতকে স্বাধীনতা বিরোধী বলেছে, যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন জামাতকে বুকে টেনে নিয়েছে বা জামাতের কোলে উঠেছে। রাজনীতি এটাই, এটা রাজনীতির রিয়ালিটি, এটা রাজনীতির ম্যাথমেটিক্স, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গায় 71 প্রশ্নে জামাতের যেহেতু দুর্বলতা আছে, তো জামাতের প্রাথমিকভাবে চাহিদা বা আকীদা হচ্ছে, এটা ফার্স্ট জামাতের, যে আমরা যেহেতু 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছি এবং ওই নাম নিয়ে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই, অতএব আমাদের আকীদাটা থাকবে এরকম, ভাই যুদ্ধ হয়েছে, এখন দেশটা স্বাধীন হয়েছে, আসুন আমরা সামনে এগিয়ে যাই, 71-এ কি হয়েছে এটা নিয়ে আমরা কসলাকসলি না করি। এবং হ্যাঁ, যদি কেউ আমাদের সুনির্দিষ্ট অপরাধ করে থাকে তাদেরকে বিচার করেন, এবং শেখ মুজিবুর রহমান তাদের বিচার করেছে, তাদের অনেকের জেল হয়েছে এবং এক পর্যায়ে জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছে। এমনকি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী যারা, সেই বিষয়টাও সিমলা চুক্তির মাধ্যমে সুরাহা হয়েছে। 195 আইডেন্টিফাইড ওয়ার ক্রিমিনালস অফ পাকিস্তান, এটাকে ফরগেট অ্যান্ড ফরগিভ পলিসির মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অতএব আমরা অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাই। আর দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, কেউ দেশটাকে পাকিস্তান বানাতে চায়নি। অতএব স্বাধীনতা বিরোধী অমুক তমুক এগুলো কোনো রাজনীতি হতে পারে না। এটা হচ্ছে জামাতের আকীদা, সামনে এগিয়ে যাওয়ার রাজনীতি। আমরা বরং 71 সালে স্বাধীনতার বিরোধিতা করে যেহেতু ভুল করেছি, এই জন্য স্বাধীন বাংলাদেশকে আমরা আরো বেশি গভীরভাবে ধারণ করি। যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে, এজন্য আমরা মুক্তিযুদ্ধকে আরো ভালোভাবে ধারণ করি, যাতে আমাদের ভুলের সেই প্রায়শ্চিত্ত হয়। জামাতের আকীদা হচ্ছে এটা, এবং আসলেই জামাত প্র্যাকটিক্যালিও এই আমলই করে। জামাত মুক্তিযোদ্ধাদের বেশি সম্মান করে, মুক্তিযুদ্ধকে সবচেয়ে গুরুত্বের সাথে ধারণ করে, কারণ জামাতের একটা হিস্ট্রিক্যাল দুর্বলতা ছিল। এটা হচ্ছে রিয়ালিটি। বিএনপিও সেই আকীদায় বিশ্বাস করে। কেন? এটা অনেকে জানতেন না। অনেকে মনে করতে পারেন যে বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার, যিনি বঙ্গবন্ধুর নামে একবার স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন, এবং বীরুত্তম, কর্নেল অলি এবং আরো অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতার মধ্যে ছিল। অতএব 71 নিয়ে বিএনপি কেন রাজনীতি করবে না? 71 নিয়ে বিএনপি কেন জামাতের আকীদায় বিশ্বাস করবে যে ঠিক আছে, দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা সবাই এক, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এগুলো নিয়ে রাজনীতি করা যাবে না? এই আকীদায় বিএনপি কেন বিশ্বাস করবে? বিএনপিতে তো বড় বড় মুক্তিযোদ্ধা আছে, প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, হিসাব তো এরকম হওয়ার কথা। কিন্তু না, আমরা দেখি যে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আকীদা ছিল জামাতের মতো, যে যা হয়েছে আমরা ভুলে যাই, সামনে কি যাই, কে রাজাকার, কে স্বাধীনতা বিরোধী, এগুলো বলা যাবে না। বরং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য যারা পাকিস্তানপন্থী ছিল 71 সালে, তারা যেহেতু ভারতের বিরুদ্ধে বেশি সোচ্চার, অতএব তাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন তো আর তারা কেউ পাকিস্তানপন্থী না, এখন পাকিস্তানপন্থী হওয়াটা যায় না। বরং এই ধরনের দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পোষণ করতেন, যার ফলে রাজাকারদের স্পেশালি গুরুত্ব দিতেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হিসাবে। এটাই ছিল জিয়াউর রহমানের আকীদা, এটাই ছিল খালেদা জিয়ার আকীদা। জামাতের ক্ষেত্রে সেম। আর এই সেম আকীদা হওয়ার কারণেই কিন্তু দীর্ঘদিন জামাত বিএনপির জোট টিকেছিল। এমনি এমনি কিন্তু জোট টেকার কথা নয় বা জোট থাকার কথা নয়। কিন্তু ওই যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে, মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছে, নিজেদেরকে বলে যে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, অমুক তমুক। কিন্তু এখন আবার ভারত বিএনপির হাত ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের হাত ধরার চেষ্টা করছে ভারত। অতএব বিএনপি তো এখন আর মুক্তিযোদ্ধা থাকে না। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথ চলা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল, এখন জিয়ার আদর্শটা কি? জিয়ার আদর্শ তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। জিয়ার আদর্শ হচ্ছে রাজাকারদের আমাদের প্রধানমন্ত্রী বানাতে হবে। কারণ কি? যেহেতু বাংলাদেশকে পাকিস্তান বানানো সম্ভব নয়,
পাকিস্তান এখন আর আমাদের শত্রু না। পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তানের কিছু করার সক্ষমতা নাই। আমাদের এখন শত্রু হচ্ছে ভারত। অতএব যারা রাজাকার ছিল বা ভারত বিরোধী ছিল তাদেরকে এখন প্রধানমন্ত্রী বানাতে হবে, যাতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে পারি। এটা ছিল জিয়ার আকিদা, যার ফলে শাহ আজিজুর রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছিল এবং শীর্ষস্থানীয় রাজাকারদের নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। জাদু মিয়া, ফজলুল কাদের চৌধুরী, অমুক তমুক, এমনকি বিএনপির প্রথম যে জেলা কমিটি এবং উপজেলা কমিটি, এই কমিটিগুলোর 80% ছিল রাজাকার কিংবা রাজাকার পরিবারের লোকজন। কারণ বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছিল মুসলিম লীগ, ন্যাব ভাসানী, ওইসব দল থেকে। ওইসব দল এই দলে পরিণত হয়েছে, মুসলিম লীগই বিএনপি হয়ে গিয়েছে। ন্যাব ভাসানী সরাসরি তো প্রতীক সহ, ন্যাব ভাসানীর যে ধানের শীষ, ওইটাই তো বিএনপি হয়ে গেছে। আজকে বিএনপির প্রতীক ধানের শীষ। তো দর্শক, এখন আবার সে জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে চায়, কারণ ভারত হাত ছেড়ে দিয়েছে। এখন আর মুক্তিযোদ্ধা সেজে লাভ নাই, এখন বরং জামাতি আকিদায় ফিরতে হচ্ছে। কি সেটা? যে 71 সালে যে যা করেছি বাবা ওটা ভুলে যাও, বরং ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই জন্য 71-এর কোনো রাজাকার যদি জীবিত থাকে তাকে আরো বড় নেতা বানাবো। বিএনপি এটা করতে বাধ্য হবে। এই যে স্বাধীনতা বিরোধী বলা না বলা, জামাত রাজাকার, এগুলো সব ভারত কেন্দ্রিক রাজনীতি বা ভারতের ফরেন পলিসির সাথে জড়িত। এটা কোনো আদর্শিক রাজনীতি না। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।